এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। বাড়িতে একটাকে রেখে দিয়েছি, সারাদিন পরে পরে খায় আর কোনো কাজ করে না। আমাদের বাসাটাকে এতিমখানা বানিয়েছে, যে এখানে এনে রাখতে হবে সবাইকে। আরে বলো না মা, যদি বাবা না থাকতো তাহলে কবেই একে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। এর মতো ছেলেকে এখানে রেখে কী লাভ? সারাদিন পড়ে পড়ে খায় আর ঘুমায়। আমাদের কাজে একটু সাহায্য করলেও তো হতো, কিন্তু সেটাও করে না। রাজকে শুনিয়ে কথাগুলো বলছিল আদিবা এবং তার মা। রাজ চুপচাপ শুনছিল, কিন্তু কিছু বলতে পারছিল না, কারণ সে বেকার, তার কিছু করার নেই। সে ইচ্ছে করলেও কোনো কিছু করতে পারবে না। পড়াশোনা করেছে, এখন কি মাঠে কাজ করবে? সে চাকরির অনেক চেষ্টা করছে, কিন্তু চাকরি পাচ্ছে না। এটা সবাই দেখছে, কিন্তু আদিবার মা সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। রাজ তখন নিজের রুমে শুয়ে কান্না করতে শুরু করলো। এটা দেখার পর আদিবার মা এসে পেছন থেকে বলল, এসব ভঙ্গি অনেক দেখিয়েছিস, এসব নাটক করে কোনো লাভ নেই। যদি কাজ করতে না পারিস তাহলে এই বাড়িতে খাবার পাবি না। বেহায়ার মতো তো টেবিলে বসে বসে খাস। রাজ কান্না করতে শুরু করলো। তার কাছে এসব অসহ্য মনে হয়, কিন্তু কি করবে? তার হাতে কিছুই করার নেই, সবকিছু তার সাধ্যের বাইরে। একটু পরে আদিবার বাবা রফিক সাহেব চলে আসলেন। তিনি এসে যখন দেখতে পেলেন রাজ শুয়ে আছে, এটা দেখার পর তিনি বললেন, আরে বাবা রাজ, এই সময় শুয়ে আছো কেন? রাতের খাবারের সময় হয়ে গেছে, রাতের খাবার খাবে না? না চাচা, আমার ভালো লাগতেছে না, আমি খাবো না। কি বলছো খাবে না মানে? তোমার চাচি মাংস রান্না করেছে, তাড়াতাড়ি চলো খাবে। কি ব্যাপার রাজ, তুমি কান্না করতেছো কেন? তোমার চাচি কি কিছু বলেছে? ওই মহিলার কথা শুনবে না তুমি। এই বাড়িতে আমার কারণে থাকতেছো। আমি তোমাকে এই বাড়িতে রাখতে চেয়েছিলাম, ওই মহিলার কথা শোনার কোনো প্রয়োজন নেই। না চাচা, উনি কি বলবে আমাকে? আমার নিজেই তো এমনিতেই বেকার, শুয়ে শুয়ে দিন কাটাচ্ছি। আমি কোনো কাজ করি না, কি করব চাচা? আমি তো চেষ্টা করতেছি, কোনো কিছু পারছি না। এটা কি আমার দোষ বলো? তুমি ওর কথায় কিছু মনে করো না। আমি তোমাকে এই বাসায় রাখতেছি। ওর কথা শুনে কি হবে? তোমার বাবার কারণে আজ আমি বেঁচে আছি। তোমার বাবা যদি সেদিন আমাকে না বাঁচাতো তাহলে আজকে আমার অস্তিত্ব থাকতো না। তুমি নিশ্চিন্তে আমার সাথে চলো। ওই মহিলা যাই বলুক না কেন, তুমি এড়িয়ে চলে যাবে। রাজ আর কোনো কথা বলতে পারল না। রফিক সাহেব তাকে হাতে ধরে টেনে নিয়ে টেবিলে বসলেন। এটা দেখার পর রফিক সাহেবের স্ত্রী কিছুটা মুখ ভেঙচি দিয়ে চলে গেলেন, কারণ স্বামীর মুখের উপরে কথা বলার অধিকার নেই। রফিক সাহেব অনেক রাগী মানুষ, তার সামনে আজে বাজে কথা বললে মারও খেতে পারে। রাজ কোনো কথা না বলে চুপচাপ খাবার খায়। খাবার শেষ করার পর সে যখন রুমে যাবে, তখন রফিক সাহেব তার হাত চেপে ধরলেন। এটা দেখার পর রাজ তার দিকে তাকিয়েই থাকলো। এরপর রফিক সাহেব তাকে নিয়ে উঠোনে বসলেন। এরপর দুজন গল্প করতে শুরু করলেন। তখন রফিক সাহেব তাকে বলল, বাবা, তোমার বাবা সেদিন আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছিল, এই কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেজন্যই তোমাকে আমার বাসায় রাখছি। তুমি ভাবতে পারো যে আমি তোমার প্রতি করুণা করতেছি। না, আমি সামান্য প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। জানি আমি আমার জীবন দিয়ে দিলেও সেই প্রতিদান দিতে পারবো না, এরপরেও চেষ্টা করে যাচ্ছি। চাচা, আপনি এরকম করে বলবেন না দয়া করে। এসব কথা শুনলে আমার কষ্ট হয়। আপনি আমার প্রতি যে অনুগ্রহ প্রকাশ করেছেন, সেটা অন্য কেউ হলে হয়তো কোনো দিনও করতো না। আমার মতো বয়সী একটা ছেলেকে আপনি বাসায় বসিয়ে খাওয়াচ্ছেন। আপনার বাসায় মেয়ে আছে, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করে আপনার কাছে রেখেছেন। এটাই তো অনেক বেশি কিছু। দেখো বাবা, আমি তোমাকে এই কথাগুলো বলতেছি কারণ আমি জানি আমি যতই বাসায় থাকার চেষ্টা করি না কেন, যখন বাসার বাইরে যাই তখন তোমার চাচি তোমার সাথে খারাপ ব্যবহার করে। আমি এই ব্যবহারের জন্য লজ্জিত। কি বলেন চাচা? চাচির ব্যবহারে আমি কেন কষ্ট পাবো? চাচির ব্যাপারে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে কি আমাকে শাসন করতেন না? আমি তো চাচিকে আমার মায়ের মতনই দেখি। বাবা, তোমার মতো ছেলে আমি সত্যি খুব কম দেখেছি। এই বয়সে ছেলেটা কত বাজে নেশায় জড়িয়ে পড়ে, কিন্তু তুমি কোনো বাজে নেশায় জড়িয়ে পড়া তো দূরের কথা, কোনোদিন কোনো খারাপ কথা তোমার মুখ থেকে বের হয়নি। আমি সত্যি অবাক হই মাঝে মাঝে তোমাকে দেখে। আমিও তো তোমার বয়সে ছিলাম, কত খারাপ কাজ করেছি তখন। চাচা, আমি এসব কথা মনে করতে চাই না। আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি যেভাবে আমাকে আপনার বাসায় রাখতেছেন, তবে আমি কথা দিচ্ছি একদিন আপনার সব কষ্ট আমি ভুলিয়ে দেব। একদিন আপনি গর্ব করবেন আমাকে নিয়ে। রফিক সাহেবের রাজকে জড়িয়ে ধরে নিজের রুমে চলে আসলো।
ওইদিকে নতুন বৃষ্টির পানি এসেছে সমুদ্রে, তখন বিশাল ঢেউ। তাদের বাড়িটা সমুদ্র থেকে তেমন একটা দূরে না, 2 মাইলের দূরত্ব। বাতাস বইছে, চারিদিকে সমুদ্রের মধ্যে বিশাল ঝড় হয়েছে। এই ঝড়ের মধ্যে একটা ট্রলার তাড়া করে বেড়াচ্ছে একটা নৌকাকে। নৌকাটা পাড়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সেখানে 2টা লোক মাছ ধরার জন্য মাঝে মাঝে একটু সমুদ্র গভীরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে গিয়ে এইভাবে ঝড়ের কবলে পড়বে এটা তারা ভাবতে পারেনি। কিন্তু এই ট্রলারে করে কারা রয়েছে তারা জানে না। এই সমুদ্র থেকে মাঝে মাঝে মানুষ উধাও হয়েছে। অনেকে ভাবে হয়তো মানুষগুলো ডুবে মারা গেছে, কিন্তু যারা এই সমস্যার সম্মুখীন হয়েছে তারা জানে কিভাবে তারা প্রাণী হারায়। কিন্তু তারা তো আর সাক্ষী দিতে পারবে না, সেজন্য কেউ জানতে পারে না আসল ব্যাপারটা। যখনই ট্রলারটা কাছাকাছি চলে এসেছে নৌকাটা, তখনই কোথাও থেকে এই ঝড়ের মধ্যে একটা স্পিড বোট আসলো। ট্রলারে থাকা লোকগুলোকে বন্দুক হাতে নিয়ে যখনই ওই দিকে গুলি করতে যাবে, তখন দেখতে পেল তাদের পেছন থেকে আরও একটা স্পিড বোট আসছে। এটা দেখার পর তারা কিছুটা ভয় পেয়ে গেল। স্পিড বোটটা একদম ট্রলারের কাছাকাছি চলে আসলো এবং উঠে পড়লো সেই ট্রলারের মধ্যে। বন্দুক হাতে থাকা 2টা ছেলেকে তারা জিম্মি করে ফেললো। বাকিরা সবাই পালানোর চেষ্টা করছে। একজন তো সমুদ্রে লাফ দেবে, সেই সময়ই গুলি করা হলো তার মাথায়। সে সঙ্গে ছিটকে পড়ে গেল সমুদ্রে। ট্রলারের চালক সহ মোট 4 জন ছিল সে ট্রলারের মধ্যে। তখন স্পিড বোটে করে আসা একটা ছেলে বলল, সমুদ্রে মানুষ মারা যাচ্ছে না তোরা মানুষকে খুন করতেছিস, সেটা আমরা আজ বের করব। এখন তোরা বুঝতে পারবি আমরা কি জিনিস। কেন এরকম করছিস বল। তখন এই কথা শোনার পর ছেলে দুটো কান্না করতে শুরু করলো। তারা কান্না করে সামনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আমরা মানুষকে খুন করি না, আমরা তো এদেরকে ধাওয়া করেছিলাম। এরা যে মাছগুলো মেরেছে সেগুলো আমরা ছিনতাই করতে চেয়েছিলাম। নতুন মাছ এসেছে সেই জন্য তারা অনেক মাছ পেয়েছে, আমরা সেগুলো ছিনতাই করতে চেয়েছিলাম। কথাটা বলতে ঠাস করে একটা বসিয়ে দিল ছেলেটা ওই লোকটার গালে। লোকটা তখন কান্না করতে শুরু করলো। ছেলেটা তার গলা চেপে ধরে বলল, ফাজলামি করিস আমার সাথে? মাছের জন্য কেউ এভাবে মানুষের পেছনে ট্রলার দিয়ে ধাওয়া করে? ট্রলার ভাড়া করে এনেছিস, সেই ট্রলারের ভাড়াটাও তো পাবি না এই ছিনতাই করে। তাহলে তাদেরকে কেন ধাওয়া করছিলি বল। এবার সেই লোকটা বুঝতে পারলো এবার আর সে বাঁচতে পারবে না, সেজন্য সে কান্না করে বসে পড়ল। তখন তারা ট্রলারকে সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার কথা বলল। চারিদিকে তখন ঢেউ, কিন্তু সেই ছেলে 2টা ভয় পাচ্ছিল না। তারা লোক দুটোকে টেনে নিয়ে গিয়ে গাড়িতে তুলল। গাড়ি চলতে শুরু করলো। লোক 2টা কান্না করতে থাকে, কিন্তু তাদের কান্না শোনার মতন কেউ নেই। ছেলেগুলো তাদের মুখ বেঁধে দিয়েছে যেন চিৎকার করতে না পারে। তাদেরকে নিয়ে যাওয়া হলো একটা অফিসে। সেখানে নিয়ে যাওয়ার পর তাদেরকে বন্দি করে রাখা হলো। এটা দেখার পর তারা বুঝতে পারলো এটা নৌবাহিনীর ক্যাম্প। তাদের সেখানে বন্দি করে রাখা হলো। একটু পরে সেখানে আরও একটা ছেলে আসলো, হাতে লম্বা একটা লাঠি, মুখের মধ্যে কালো মাস্ক পরা, দেখতে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। ছেলেটা তখন লাঠি নিয়ে তাদের সামনে এসে বসলো। এরপর একটু রহস্যজনক হাসি দিল। হাসিটা তার মাস্কের আড়ালে রয়ে গেল। ছেলেটা তখন তাদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর নাম তো ইমরান, তাই না? কথাটা শোনার পর সামনে থাকা লোকটা কিছুটা কেঁপে উঠল। এই লোকটার নাম ইমরান, তবে ছেলেটা কিভাবে জানলো লোকটার ব্যাপারে? তখন লোকটা বলল, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও এরকম কোনো কাজ করব না। এবার মতো আমাকে ছেড়ে দাও, আর তোমরা কি চাও সেটা আমাকে বলো, আমি তোমাদেরকে সেটাই ব্যবস্থা করে দিব। আমরা যেটা চাই সেটা তোরা দিতে পারবি না, আমরা তোদের চাই, তোদেরকে আমরা শেষ করে দিতে চাই। পারবি নিজেদের জীবন দিয়ে দিতে? ভাই দয়া করে আমাদেরকে মেরো না, আমরা কি করেছি বলো? আমরা তো বললাম টাকা পয়সা প্রয়োজন হলে আমরা দিয়ে দিব, এরপরেও আমাদেরকে ছেড়ে দাও। ছেলেটা তখন মারতে শুরু করলো দুজনকে। এবার মারতে মারতে বলল, বল তোরা ওখানে কেন এরকম করিস? আর ওই জেলেদেরকে কোথায় নিয়ে রেখেছিস, যাদেরকে নিয়ে গুম করে ফেলেছিস? এতগুলো লোককে নিয়ে কোথায় বন্দি করে রেখেছিস বল। ভাই কী সব বলছেন? জেলেদেরকে বন্দি করব কেন? আমরা এসব ব্যাপারে কোনো কিছুই জানি না। আমরা তো গিয়েছিলাম ওই লোকগুলোকে আটকে রেখে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করার জন্য, আর কিছুই না। আবার মিথ্যে কথা বলে? তোরা কি আমাদেরকে এতটাই বোকা মনে করিস? আর তুই আমাকে চিনিস আমি কে? আমি হচ্ছে ইরফান মির্জা, সিক্রেট কমান্ড অফিসার। এই কথা শোনার পরেই সামনে থাকা লোকটা কাঁদতে শুরু করলো, কারণ সেই নামটা অনেক জায়গায় শুনেছে, কিন্তু কোনোদিন দেখেনি ইরফান মির্জাকে। আজ সামনে থেকে দেখেছে, এটা ভাবতেই তার কাছে কেমন জানি মনে হচ্ছে। তার ভিতরে একটা ভয়ের সৃষ্টি হয়েছে। তখন ছেলেটা তার গলা চেপে ধরে বলল, আমি যখন কোনো অপরাধীকে ধরি তার আগে ওই অপরাধীর ব্যাপারে সব কিছু জেনে আসি।
তুই ইমরান, এবং তোর বসকে সেটা যদি সরাসরি বলে দিস তাহলে তুই মুক্তি পেয়ে যাবি। আর যদি আমাকে কষ্ট করে বের করতে হয় তাহলে তুই আর বেঁচে থাকবি না, তোর লাশ আমি এখানে ফেলে দিব। স্যার বিশ্বাস করেন, আমি এসবের কোনো কিছুই জানি না। আমি শুধুমাত্র টাকার জন্যই এই কাজ করি। আমাকে টাকা দেওয়া হয়, আমি জেলেদেরকে কিডন্যাপ করে নিয়ে তাদের কাছে ছেড়ে দিয়ে আসি। তারা একটা নির্দিষ্ট ঠিকানায় জাহাজ পাঠিয়ে দেয়, আমি সেই জাহাজে গিয়ে এই ছেলেদেরকে তুলে দিয়ে চলে আসি। আমি জানি তুই এমন কাউকে চিনিস যার মাধ্যমে আমরা ওই অপরাধীর কাছে পৌঁছতে পারবো, তাই সরাসরি আমাদেরকে বলে দে, কারণ একবার আমার হাত চলতে শুরু করলে কেউ আমাকে থামাতে পারবে না। স্যার বিশ্বাস করেন, আমরা শুধু এই কাজটাই করি, অন্য কাউকে চিনি না। আমরা শুধু সময় মতো আমাদের টাকা পেয়ে যাই, এরপর জেলেদেরকে তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যায়। এর বাইরে আর আমরা কোনো কিছুই জানি না। তারা ওদের সাথে কি করে না করে সেটা আমরা বলতে পারবো না। ইমরান ভাই একদম সত্যি কথা বলতেছে। আমি ইমরান ভাইয়ের সাথে অনেক দিন থেকে কাজ করি, আমাদের শুধু এটাই কাজ। আমরা কাউকে চিনি না, আমাদের বসকে সেটা আমরা কিভাবে জানবো? আমাদেরকে তো ওই এলাকায় যেতেই দেওয়া হয় না। কথাটা শোনার পরই সামনে থাকা ছেলেটা একটু অবাক দৃষ্টিতে তাকালে ইমরানের দিকে, এরপর সাথে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপারে ইমরান, ও কোন এলাকার কথা বলতেছে? ইমরান কিছুটা ভয় পেয়ে গেল। হয়তো সেই কথাটা বলতে চাইছিল না, কিন্তু তার পাশে থাকা সবুজ সব ফাঁস করে দিল। তখন ইরফান মির্জা সামনে থাকা ইমরানকে বলল, দেখ, এখন তোদের বাঁচার একটি উপায় আছে, সেটা হচ্ছে সব সত্য কথা বলে দিবি। যদি সব সত্যি কথা বলে দিস তাহলে তোদেরকে আমরা ছেড়েও দিতে পারি, কিন্তু যদি সত্যি কথা না বলিস তাহলে তোদের মৃত্যু নিশ্চিত। তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। স্যার, সমুদ্র উপকূল থেকে প্রায় 50 মাইল দূরে একটা ছোট দ্বীপ আছে। ওই দ্বীপে একটা ঘরে কয়েকজন লোক থাকে, তাদের ব্যাপারে আমরা কিছুই জানি না। ওই দ্বীপের কাছাকাছি আমাদেরকে যেতে দেওয়া হয় না। আমরা জেলেদেরকে কিডন্যাপ করার পর ওখানে নিয়ে যেতে হয়, ওখানে গিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিই। এই কথা শোনার পরে ইরফান চিন্তায় পড়ে গেল। এরপর তাদের দিকে তাকিয়েই থাকলো কিছুক্ষণ, এরপর জায়গা থেকে উঠে গেল। তাদেরকে বন্দি করে রাখা হলো। তারা চিৎকার করে কান্না করছিল তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে আর পেছনে ফিরে তাকালো না, সামনের দিকে যেতে শুরু করলো। এরপর গিয়ে চেয়ারে বসলো। চেয়ারে বসে নৌবাহিনীর কমান্ডার সিয়ামকে বলল, সিয়াম, সব কিছু আমি জানতে চাই, প্রয়োজন হলে তুমি আমাকে ডাকবে, আমি ওখানে যাব। আমি যে করেই হোক কালকের মধ্যে সব ইনফরমেশন চাই, যদি না পাই তাহলে অনেক খারাপ হয়ে যাবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো আপনাকে ইনফরমেশন পৌঁছে দেব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এরপর ইরফান মির্জা সেখান থেকে চলে আসলো। তাকে তাড়াতাড়ি যেতে হবে সমুদ্রের মধ্যে। এই সমুদ্রের মধ্যেই তাদের সকল কাজকর্ম। সমুদ্র ভালোবেসেছিল সে, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সমুদ্রের রহস্য উদ্ঘাটন করবে, তাই নৌবাহিনীতে যোগ দিয়েছে। এখন সে বুঝতে পারছে জীবনের কত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত সে নিয়েছে। প্রতিটা মুহূর্তে সে আতঙ্কে থাকে। সমুদ্রের মধ্যে দুর্নীতি চলছে, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারে না। সমুদ্র সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ উপহার। সমুদ্রের মাধ্যমে দেশের যতটা উন্নতি হয় তার থেকে বেশি মানুষ উপকৃত হয়, কারণ সমুদ্রের মধ্য দিয়ে আমরা প্রকৃতিকে সতেজ রাখতে পারি। ওদিকে পরের দিন সকালে আদিবা বের হয়ে গেল তার কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে যখন ফিরছিল তখন হঠাৎ করে দুইটা ছেলে তাকে ঘিরে ধরে, তাকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে। সে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এই ছেলেগুলো অনেক দিন থেকে তাকে বিরক্ত করছে, কিন্তু সে কিছু বলতে পারে না। রফিক সাহেব গার্মেন্টসের ব্যবসা করেন, সবসময় বাসায় থাকেন না, আর বলি বা কী হবে, এই দুইটা ছেলে খুবই ভয়ঙ্কর নেশায় মত্ত থাকে সবসময়। তখন ছেলেটা আদিবার হাত ধরে বলল, কি গো সুন্দরী, আজকেও পালিয়ে যাচ্ছ আমার হাত থেকে? তুমি জানো না, এই রাজুর হাত থেকে বাঁচা কারো পক্ষেই সম্ভব না। তোমাকে বললাম চলো আমাদের সাথে, আমরা একটু ঘুরতে যাই। ছাড়ুন আমাকে, আপনাদের এই বাজে কথা শোনার জন্য আমি এখানে দাঁড়াইনি। আমাকে যেতে দিন, আমাকে বাসায় যেতে হবে। এত দেশ দেখাও কেন সুন্দরী? তোমাকে কি আমরা আটকে রাখবো নাকি? তোমাকে আমরা ছেড়ে দেব, কিন্তু এর আগে তো আমাদের সাথে যেতে হবে। চলো আমরা দুজনে একটু ঘুরে আসি। বলেই ছেলেটা আদিবাকে টানতে শুরু করলো। আদিবা তখন চিৎকার করে কান্না করতে শুরু করলো, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ করে রাজু নামের ছেলেটার মাথার পেছনে কেউ একজন শক্ত কিছু দিয়ে আঘাত করলো। ছেলেটা মাটিতে শুয়ে পড়লো। তখন তার পাশে থাকা ছেলেটা দৌড়াতে শুরু করলো, কারণ রাজুর অবস্থা একদম খারাপ। এখন তার পালানো ছাড়া কোনো উপায় নেই। ছেলেটার পেছনে দৌড়াতে শুরু করলো রাজ।
এটা দেখার পর আদিবা কিছুটা সাহস পেল। সে ভেবেছিল এই ছেলেটার হাতেই হয়তো আজ তাকে সব কিছু হারাতে হবে, কিন্তু রাজ সময় মতো এসে তাকে বাঁচিয়ে নিল। রাজ তখন ছেলেটাকে কিছুক্ষণ তাড়া করে ধরতে না পেরে পেছন ফিরে আসলো। এরপর রাজুর সামনে এসে তাকে মারতে মারতে বলল, তোর সাহস কী করে হলো? তুই এখানে বসে মেয়েদেরকে ইমপ্রেজিং করিস? আর একদিন যদি এই কাজ করতে দেখি তাহলে আজকে ছেড়ে দিয়েছি, পরের বার থেকে আর ছাড়বো না, একদম জানে মেরে ফেলবো। আদিবা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। সে রক্ত সহ্য করতে পারে না, কিন্তু তার সামনে রাজুর মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তখন রাজ আদিবার হাত চেপে ধরল, এরপর নিয়ে যেতে শুরু করলো। আদিবা কোনো কথা বলছে না, রাজের সাথে হাঁটছে। তখন কিছুটা দূরে গিয়ে রাজ আদিবার হাত ছেড়ে দিয়ে বলল, আদিবা, তুমি কেন এটা করলে? তুমি তো বলতে পারতে এটা। চাচাকে না বলো, আমাকে তো বলতে, আমি সমস্যাটার সমাধান করতে পারতাম। আর যদি আমি সময় মতো না আসতাম তাহলে তো তোমাকে একটা বিপদের মধ্যে পড়তে হতো। তুমি কেন এরকম করো সব সময়? আদিবা কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজের কথাগুলো শুনে আজ কেন জানি তার মনের ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। তখন আদিবা আস্তে করে বলল, আমাকে এখন বাসায় যেতে হবে। যদি বাসায় যাওয়ার হয় তাহলে চলো। বলে হাঁটা শুরু করলো। রাজ তখন তার পেছন পেছন বাসা পর্যন্ত গেল। আদিবা বাসায় গিয়ে সোজা রুমের মধ্যে চলে গেল। এরপর দরজা বন্ধ করে চিন্তা করতে শুরু করলো। আমি কি কোনো ভুল করতেছি? রাজ আমাকে আজকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালো, কিন্তু আমি দিনের পর দিন তাকে অবহেলা করি, অপমান করি। সে এই বাড়িতে পড়ে থাকে বলে তার বাবাকে খুন করা হয়েছে, না হলে তো সে এই বাসে থাকতো না। কিন্তু আমি তার সাথে এতটা খারাপ ব্যবহার করি, তার বাবা আমার বাবাকে বাঁচালো, আজ আমাকে সে বাঁচালো, কিন্তু আমি তাকে কি সঠিক মূল্য দেই? না, আর ভাবতে পারছি না। আদিবার কিচ্ছু ভাবতে পারল না। সে শুয়ে থাকলো কিছুক্ষণ। এরপর দরজা খুলে যখন বাইরে গেল তখন দেখতে পেল রাজ বাসার মধ্যে নেই। তার মা তখন তার কাছে আসলো। আদিবা তখন তার মাকে বলল, আম্মু, আমার মনে হচ্ছে আমরা দুজনে ভুল করতেছি। রাজ আমাদের বাসায় বিপদে পড়ে থাকে, তাকে আমরা অনেক অপমান করি। আমাদের কি এটা করা ঠিক? কি বলছিস আদিবা? তোর মাথা নষ্ট হয়ে গেছে? তুই এরকম কথা বলছিস কেন? ছেলেটা আমাদের বাসায় বসে কত টাকা নষ্ট করছে সেটা কি বুঝতে পারছিস না? এত বড় একটা ছেলে পড়াশোনা করেছে, এখন তার উচিত কোনো একটা জব করা। তোর বাবা কতটা কষ্ট করতেছে এই পরিবারটা চালানোর জন্য, কিন্তু সে কোনো কাজ করে না। এত বড় একটা ছেলে বসে বসে খায়, কিন্তু তুই হঠাৎ করে এরকম কথা বলছিস কেন? আম্মু, আমি এটা বুঝতে পারলাম সে কোনো কাজ করে না, কিন্তু তুমি কি জানো আজকে সে আমার জীবন বাঁচিয়েছে। তোমাকে রাজু নামের একটা ছেলের কথা বলেছিলাম না, আমাকে কলেজে যাওয়ার সময় বিরক্ত করে। আজকে আমাকে তুলে নিয়ে যেতে চাইছিল, আমাকে আটকে দিয়েছিল, তারপর কুপ্রস্তাব দিয়েছে, কিন্তু আমি সেটা রাজি না হওয়ার কারণে আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে রাজ আমাকে বাঁচিয়েছে। এ কথা শোনার পর আদিবার মা ভয় পেয়ে গেলেন। তিনি তার মেয়ের কথা শুনে মনে করেছিলেন এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এত বড় একটা পর্যায়ে চলে যাবে তিনি ভাবতে পারেননি। তিনি তখন তাকে বললেন, কি বলছিস মা? ওই ছেলেটা আজকে তোকে এতটা জঘন্য প্রস্তাব দিয়েছিল? আমি তো ভেবেছিলাম এমনি যাওয়া আসার সময় বিরক্ত করে, কিন্তু ও সত্যি সত্যি তোকে খারাপ প্রস্তাব দিয়েছে? হ্যাঁ মা, তাহলে আমি বলছি কি, যদি আজকে রাজ না থাকতো তাহলে তারা আমাকে তুলে নিয়ে যেত। তারা আমাকে টেনে তাদের গাড়িতে তুলে ফেলেছিল প্রায়, তখনই রাজ এসে তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। না হলে তো আজকে আমাকে তুমি আর পেতে না। তাই আমি বলছি তার সাথে এতটা খারাপ ব্যবহার না করাই উচিত। আদিবার মা আর কিছু বললেন না। তিনি কি বলবেন, তার ভেতরে চিন্তা চলে আসলো। ছেলেটাকে এতটা অপমান করেন, এতটা অবহেলা করেন, এই সুযোগে হয়তো সে আদিবার ক্ষতি করতে পারত, প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে এটা না করে বাঁচিয়েছে তার মেয়েকে। তিনি তখন অপেক্ষা করতে শুরু করলেন। বিকালের দিকে রাজ বাসায় ফিরে আসলো। তিনি রাজের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার রাজ, কোথায় ছিলে? চলো নাস্তা করে নিবে। কথাটা শোনার পর রাজ কিছুক্ষণ তাকিয়েছিল আদিবার মায়ের দিকে। তিনি তো কোনোদিন এরকম করে খাবারের জন্য ডাকে না, আজকে হঠাৎ করে ডাকলেন কেন? তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদিবার মা বললেন, বাবা, আমি আদিবার মুখ থেকে সব কিছু শুনেছি। আমার তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করি, তাই না? আসলে বাবা, আমি আমার স্বামীর কষ্টটা দেখে এরকম করি। সে কতটা কষ্ট করে এই পরিবারটা চালানোর জন্য, কিন্তু তুমি এখানে বসে থাকো, কোনো কাজ করো না, সেজন্যই এরকম কথা বলি। তোমার নিজেরও তো ভবিষ্যৎ আছে। চাচি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি এসব শুনে কখনো কিছু মনে করি না। আপনি আমার গুরুজন, আমাকে বকা দিতেই পারেন। তবে আপনাকে একটা সুসংবাদ দিই,
আমি একটা জাহাজের চাকরি নিয়েছি, সেটার খবর আপনাকে জানাতে এসেছি। আজকে সারাদিন সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। আদিবার মা অনেক বেশি খুশি হলেন। রাজ তখন গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। এরপর নিজের রুমের মধ্যে বসেছিল। রফিক সাহেব সন্ধ্যার পরে আসলেন। ফিরে আসার পর যখন এই খবরটা পেলেন, তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। রাজকে ডেকে নিয়ে আসলেন বসার ঘরে। ওখানে সবাই বসে আছে। তখন তিনি রাজকে বললেন, বাবা রাজ, তুমি আজকে একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছ। তোমার বাবাকে মরতে দেখলে সমুদ্রে, এরপরেও তুমি কেন সমুদ্রে চাকরি নিতে চাইছো? অন্য কোনো কাজ করতে পারতে। আর যদি কাজ না পাও তাহলে আমি খাওয়াবো, সমস্যা নেই, কিন্তু সমুদ্রে চাকরি করা বাদ দাও। চাচা, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি তো আর বড় কোনো কাজ করছি না। আমি জানি আপনি কী জন্য ভয় পাচ্ছেন, কিন্তু এসব কিছুই হবে না। আমি ওই জাহাজে মাল উঠানো নামানো এসবের হিসাব রাখবো। এরপরেও বাবা, সেই দিনের কথা আমি কিছুতেই ভুলতে পারি না। আমার সাথে ঘটে যাওয়া এত ভয়ঙ্কর একটা ঘটনা। চাচা, ভাগ্য যেটা থাকে সেটা আমাদেরকে মেনে নিতে হয়। হয়তো সেটা আপনার ভাগ্যে ছিল, সেই জন্য হয়ে গেছে। আমি তো সেই দিনের কথা ভুলে গেছি, যেদিন আমার চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল। রফিক সাহেব আর কিছু বলতে পারলেন না। তারা কোন দিনের কথা বলছেন সেটা একটু বলি। রফিক সাহেব তার কিছু মালামাল জাহাজে করে আনছিলেন। তখন হঠাৎ করে কিছু লোক তার জাহাজে আক্রমণ করে। তাকে সেখান থেকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়। ওই অপরাধীরা ভেবেছিল হয়তো রফিক সাহেব মারা গেছেন, কিন্তু সেখানে নৌকায় করে মাছ ধরছিলেন রাজের বাবা। তখন একটা লোককে সমুদ্রে পড়ে যেতে দেখে নিজেও ঝাঁপ দেন সমুদ্রে। গভীর সমুদ্রে তিনি অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে রফিক সাহেবকে নিজের নৌকায় নিয়ে আসেন। এরপর নৌকা তীরে এনে রফিক সাহেবকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে যাওয়ার পর তার রক্তের প্রয়োজন হয়। রাজের বাবা নিজে রক্ত দিয়ে রফিক সাহেবকে সুস্থ করে তোলেন। এরপর তিনি অনেক কষ্ট করে রাজের বাবাকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু রাজের বাবা সেই টাকা নিতে অস্বীকৃতি জানান। এর প্রায় 26 দিন পরের ঘটনা। আবারও সমুদ্রে যেতে হবে রফিক সাহেবকে। তবে এবার বিপদে পড়ে রাজের বাবা এবং রাজ। তারা দুজনেই সমুদ্রে নৌকা করে তীরের একদম কাছাকাছি চলে এসেছিলেন। তখন দূর থেকে গুলি করা হয় রাজের বাবার উপরে। একটা স্পিড বোটে করে দুইটা ছেলে গুলি করে। তখন রফিক সাহেব গিয়ে রাজের বাবাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু রাজের বাবা তখন এমন একটা পরিস্থিতিতে ছিলেন যখন মৃত্যু তার একদম সম্মুখে। তিনি তখন একটা কথাই বলেছিলেন, সাহেব, আমাকে বাঁচাতে হবে না, আমার এই ছেলেটাকে বাঁচান, ওকে এখান থেকে নিয়ে যান। যদি ওকে এখানে রাখেন তাহলে তারা ওকে মেরে ফেলতে পারে, তাই আপনি ওকে এখান থেকে নিয়ে যান, ওকে দেখে রাখবেন। এই কথা বলতে বলতে রাজের বাবা মৃত্যুবরণ করেন। তখন রাজকে কিছু বলতে না দিয়ে রফিক সাহেব তাকে নিয়ে আসেন বাসায়। এরপর রাজকে তার বাসায় থাকতে দেন। তিনি তার জীবন বাঁচানো মানুষটাকে একটু প্রতিদান দিতে চাইছেন। এখন রাজ সমুদ্রে চাকরি করতে চাইছে। এটা শুনে তিনি অনেক ভয় পেয়েছেন, কিন্তু রাজের সিদ্ধান্তের উপর তিনি কি করে কথা বলবেন। তখন তিনি রাজকে বললেন, দেখো বাবা, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করো, আমার কোনো আপত্তি নেই। তুমি যখন সমুদ্রে চাকরি করতে চাইছো আমি কোনো বাধা দেব না। তুমি সাবধানে করবে, কারণ আমি তোমাকে নিজের সন্তানের মতো মনে করি। তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমার অনেক কষ্ট হবে। চাচা, আপনি যেভাবে আমাকে সন্তানের মতো লালন পালন করেছেন, আপনাকেও আমি আমার বাবার মতো সম্মান করি। আপনি প্লিজ এরকম করে কথা বলবেন না। আমি কথা দিচ্ছি, আমি নিজের খেয়াল রাখবো। ওদিকে সিয়াম আরও কিছু অফিসার নিয়ে সেই দ্বীপের কাছাকাছি চলে গেলেন। সেখানে গিয়ে তারা তাদের ট্রলার থেকে নেমে পড়ল। যখনই সেই দ্বীপের মধ্যে প্রবেশ করলো তখন দেখতে পেল অনেক লোক ঘোরাঘুরি করছে, বন্দুক কাঁধে নিয়ে। এটা দেখার পরে তারা একটু এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সামনের দিকে যেতে শুরু করে। একটু সামনে যেতে দেখতে পান কিছু লোক এখানে গোল হয়ে বসে মাদক সেবন করছে। এটা দেখার পর সে যখন আক্রমণ করতে যাবে এর আগেই দেখতে পায় কয়েকটা লোককে বেঁধে জাহাজে তোলা হয়েছে। এটা দেখার পর সে পুরো দৃশ্যটা ভিডিও করে, কারণ এখানে প্রায় 50 টনের মতো মানুষ। এত মানুষের বিপরীতে তারা 5 জন কিছুই করতে পারবে না। সেজন্য সে ভিডিও করে সবকিছু, কারণ এটা ইরফান মির্জাকে আগে দেখাতে হবে। এরপর তারা যখন চলে আসতে যাবে তখন 2টা লোক তাদেরকে দেখে ফেলে এবং তাদের আক্রমণ করতে শুরু করে। তারা একে অপরকে গুলি করছে তাদেরকে। তারা লোকগুলো কিছুদিন আসার পর থেমে যায়। হয়তো তারা ভেবেছে সিয়ামরা পালিয়ে গেছে। সিয়াম চলে আসে নিজের অফিসে। আসার পরে কল করলো ইরফান মির্জার কাছে। ও বলল রাতের বেলা আসবে। সিয়াম অপেক্ষা করতে শুরু করলো। এত ভয়ঙ্কর কর্মকাণ্ড ওই দ্বীপের মধ্যে চলছে, কিন্তু তারা কিছুই জানে না। ওদিকে রাজের ডিউটি রাতের বেলা, তাই সে বেরিয়ে পড়লো। যখন ডিউটিতে বের হবে তখন দেখতে পেল উঠানে বসে আছে আদিবা। আজকে যেন তাকে একটু বেশি সুন্দর লাগছে। রাজমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে।
মেয়েটা কতটা সুন্দর, আদিবাকে সে পছন্দ করে কিনা এটা সে নিজেও জানে না। তার কাছে মাঝে মাঝে অদ্ভুত মনে হয় সব কিছু। এই পরিবারের আশ্রয়ে সে থাকছে, এখন এই পরিবারের মেয়েকে সে পছন্দ করবে এটা কিভাবে হতে পারে? সে কিছু বলে না, কারণ এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না। তবে আদিবা যে তাকে পছন্দ করে না এটা সে নিশ্চিত। সে বেরিয়ে আসতে যাবে, আদিবা তাকে দেখে বলল, রাজ, কোথায় যাচ্ছ? আজকে তো আমার ডিউটি রাতের বেলা, সেই জন্য বেরিয়ে যাচ্ছি ডিউটিতে। আদিবা বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর বলে, আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবে। এই কথা শোনার পর রাজের ভেতর কেমন জানি তোলপাড় হতে শুরু করে। আদিবা তাকে সাবধানে থাকার কথা বলছে, আদিবাকে সে পছন্দ করে, কিন্তু আদিবা তার সাথে কোনো দিন ভালো করে কথা বলেনি। আজকে তার জীবনের সব আনন্দ যেন একসাথে আসছে। তখন সে মুচকি হেসে সেখান থেকে চলে আসলো। এদিকে সিয়াম অপেক্ষা করছে একটু, ইরফান মির্জা সেখানে চলে আসলো। সিয়াম যখন তাকে পুরো ভিডিওটা দেখালো, এটা দেখার পর ইরফান তাদের দিকে তাকিয়ে বলল, সিয়াম, 4-5টা স্পিড বোট রেডি করো, আর 2টা ট্রলারের ব্যবস্থা করো। আমাদেরকে ফোর্স নিয়ে ওখানে যেতে হবে, এই রাতের বেলা আক্রমণ করতে হবে ওদের উপরে। কিন্তু স্যার, এই রাতের বেলা তাদের উপর আক্রমণ করতে যাব? তারা তো ওখানে প্রায় 50-60 জন মানুষ। আমরা যদি ওখানে যাওয়ার পর কোনো বিপদে পড়ি, আমরা তো ওই এলাকা সম্পর্কে পুরোপুরি জানি না। সিয়াম, নিজের কথা চিন্তা করার সময় নেই এখন। প্রতিটা মানুষ বিপদে আছে, গরিব মানুষ, অবলম্বন যাদের মাছ ধরা, তারা মাছ ধরতে এখন সমুদ্রে নামতে পারছে না, আতঙ্কে থাকে সবসময়। একটা ট্রলার নেই এখানে, মাছ ধরার আগে এই এলাকাটা 24 ঘন্টা মানুষ মাছ ধরত। জেলেদের কারণে এলাকাটা মুখরিত হয়ে দেখত, কিন্তু এখন শুনশান, নীরব সব কিছু। এটা থেকে কি তোমার একটুও মায়া হচ্ছে না? তাদের জীবন বাঁচানো কি আমাদের দায়িত্ব না? সিয়ামের মুখে আর কোনো জবাব নেই। সে কি জবাব দেবে? ও সত্যি কথাই বলেছে, মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব সে নিয়েছে, তাহলে কেন এরকম কথা বলছে? তখন সে সব কিছু ব্যবস্থা করলো, একটু পরে বেরিয়ে পড়লো তাদের ফোর্স নিয়ে ওই দ্বীপের কাছাকাছি। ওখানে যাবার পর দেখতে পেল পাহারার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে। তারা অনেক প্রস্তুতি নিয়ে এসেছে। যখন নামলো তখনই তারা গুলি করতে শুরু করলো। ইরফান সিয়ামের দিকে তাকিয়ে বলল, সিয়াম, ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, তুমি ওদেরকে পালাতে দিবে না। ওদের সবাইকে আজকে এখানেই শেষ করব, ওদের কিছুতেই পালাতে দেওয়া যাবে না। তুমি যাও, গিয়ে ওই দিকটাতে দাঁড়াও, যাতে কোনো একটা লোকও এখান থেকে জান নিয়ে ফিরতে না পারে। সিয়াম দৌড়ে গিয়ে সেখানে দাঁড়ালো। কয়েকটা লোক ভেবেছিল পালিয়ে চলে যাবে, তাই তারা স্পিড বোটের কাছাকাছি চলে এসেছিল। সিয়াম তাদেরকে গুলি করে মেরে ফেলল। বাইরের লোকগুলোকে মারার পর তারা যখন ঘরের ভেতর প্রবেশ করতে যাবে তখন দেখতে পায় দরজার সামনে আরো কতজন লোক বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সিয়াম তাদেরকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় এবং তাদের সাথে মারধর করতে শুরু করে। ইরফান তখন সামনের দিকে দৌড়ে যায়, গিয়ে ওই ঘরের ভেতর থাকা দুজনকে বের করে নিয়ে আসে, তার মধ্যে একটা মেয়ে আর একটা ছেলে। এটা দেখার পর ইরফান তাদেরকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। রাতের অন্ধকার, চারদিকে শুধু পানির ঢেউয়ের শব্দ। এর মধ্যে তারা চিৎকার করছে, কারণ ইরফান কারো উপর দয়া করে না। সে লাঠির মধ্যে মশালের মতো করে আগুন জ্বালিয়েছে, এরপর সেটা তাদের পায়ে লাগাচ্ছে। তখন সামনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, এখন তাড়াতাড়ি তোদের পরিচয়টা বলে দে, আর তোরা কেন এই কাজ করছিস সেটা একটু ক্লিয়ার করে বলে দে, না হলে আমার মাথা গরম হয়ে যাবে। স্যার, আমাদেরকে ছেড়ে দেন, আমরা ইচ্ছে করে এই কাজ করিনি, আমরা টাকার লোভে পড়ে করেছিলাম, সেই জন্য এই কাজ করতে শুরু করেছি। আমার নাম শুভ, আর এই মেয়েটা হচ্ছে নীলা। এখানে যতগুলো মেয়েকে তুলে নিয়ে আসা হয় ওদেরকে এই মেয়েটাই কন্ট্রোল করে। আমি তোর কথার আগামাতে কিছুই বুঝতে পারলাম না, তোরা কি এখানে মেয়েদের ব্যবসা চালাচ্ছিস নাকি? আসলে স্যার, আমি এবং নীলা এই এলাকার দায়িত্বে আছি। এখানে ইমরান এবং তার লোকজন এনে জেলেদেরকে দিয়ে যেত, এবং আমাদের আরও একটা গ্রুপ আছে। ওই গ্রুপের নেতৃত্ব দিচ্ছে রাকিব নামের একটা ছেলে। ও বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে আসে। এরপর এখান থেকে আমরা তখন তাদেরকে বিভিন্ন দেশে পাচার করে দিই। এটা সমুদ্রের মধ্য দিয়ে, সেজন্য এখান থেকে যে কেউ পালিয়ে যেতে পারে না। এই কথা শোনার পর ইরফান মির্জার মাথা নষ্ট হয়ে যায়। সে মারতে শুরু করে দুজনকে। এরপর তাদেরকে বলে, এতটা জঘন্য কাজ করেছিলি? আজ তোদেরকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজকে তোদের দুজনকে এখানেই মরতে হবে। তোরা কি ভেবেছিস এরকম অন্যায় করে যাবি দিনের পর দিন আর কেউ তোদেরকে ধরতে পারবে না?
স্যার, আমরা জানি আমরা অন্যায় করেছি, তবে এখন আমাদের এখান থেকে ছোটার আর কোনো উপায় নেই। আমরা একবার যে অন্যায় পথে পা বাড়িয়েছি সেই পথ থেকে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে জিম্মি করে এখানে রাখা হয়েছে। প্রথমে টাকার জন্য এখানে এসেছিলাম, কিন্তু এখন টাকা থেকে বড় বিষয় হচ্ছে এখান থেকে আমরা বেঁচে ফিরতে পারবো না। যদি এখান থেকে পালাতে চাই তাহলে আমাদেরকে মরতে হবে। কেন? তোমাকে কে মারবে? আর তোমরা টাকার কারণে এখানে এসেছো। এখন তোমরা টাকা নেবে না, বাদ দিয়ে দিবে, কিন্তু তোমাদেরকে মেরে ফেলা হবে কেন? কারণ এই এলাকাটার ইনফরমেশন যে একবার পেয়ে যায় তাকে আর বাঁচতে দেওয়া হয় না। এখানে যে একবার আসে তাকে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। আপনারা এখানে এসেছেন, আপনাদেরকেও টার্গেট করে ফেলা হয়েছে। এখন আপনারাও নিরাপদ নন, যে কোনো সময় আপনাদের উপর আক্রমণ হতে পারে। কিন্তু কে করেছে এসব? সেই ব্যাপারে আমাদেরকে জানতে হবে। কে করেছে এইসব, সেটা কি তোমরা জানো? না স্যার, এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। আমরা শুধু এখানে টাকা পাই, সেই জন্য কাজ করি। আমাকে এখানে অনেক মেয়েকে কন্ট্রোল করতে হয়। এখানে ভার্সিটি কলেজ থেকে মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে এসে দেওয়া হয়। আমি তাদেরকে এখানে আটকে রাখি, এরপর বিভিন্ন দেশে তাদেরকে পাচার করা হয়। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই জেলেদেরকে দিয়ে কি করা হয় সেইটা তো বুঝলাম না। ওরা অশিক্ষিত মানুষ, ওদেরকে দিয়ে কোনো কাজ হবে না। তারা কেন জেলেদেরকে কিডন্যাপ করে নিয়ে আসে? এখানে অনেক জেলে আছে, সবাইকে কিডন্যাপ করে নিয়ে এসে রাখা হয়। এরপর তাদেরকে বেঁধে জাহাজে করে কোথায় নিয়ে যাওয়া হয় সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। এটা আমরা জানি না। আমরা শুধু এখানে মানুষ কন্ট্রোল করি, এটাই আমাদের কাজ। এখানে প্রতিটা গ্রুপকে নির্দিষ্ট কাজের জন্য রাখা হয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম। এখন তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে। তোমরা ধরা পড়ে গেছো, এখন আর বাঁচার কোনো উপায় নেই, তাই তোমরা আমাদের সাথে চলো। নীলা এবং তার সাথে থাকা শুভকে নিয়ে আসা হয় নৌবাহিনীর ক্যাম্পে। সেখানে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারা এই ব্যাপারে কোনো কিছুই জানে না। তারা যেটা বলেছে সেটা সত্য। ইরফান মির্জা তখন সিয়াম এবং আরও কিছু অফিসারকে নিয়ে আসে। তখন ইরফান তাদেরকে বলে, নাইম ভাই, আপনাকে এখন একটা কাজ করতে হবে। আপনি খুঁজে বের করুন কোথায় ওই রাকিবের গ্রুপ চলে। ওই রাকিবকে আগে ধরতে হবে, না হলে মেয়েরা নিরাপদ নয়। ওই রাকিবকে আপনি ধরে নিয়ে আসুন। আর সিয়াম, তোমাকে একটা বড় কাজ করতে হবে। তুমি কি পারবে? স্যার, আমি যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য প্রস্তুত। আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে, আমি প্রস্তুত আছি। আমি আমার জীবন দিয়ে দেব। এরপরেও এই সমুদ্র থেকে দুর্নীতিটা শেষ করেই ছাড়ব। তাহলে শুনো, তোমাকে কি করতে হবে। তুমি নীলা এবং শুভর সাথে যাবে আবার ওই দ্বীপে। সেখানে যাওয়ার পর ওই জাহাজে করে তোমাকেও পাঠিয়ে দেওয়া হবে ওই এলাকায়। সেখানে গিয়ে দেখবে ওখানে কি কাজ করা হয়। তাদের কাছে বন্দীদের মতো যাবে, তোমাকেও বেঁধে তারা পাঠাবে। ওই জেলেদের নিয়ে গিয়ে কী করে সেই ইনফরমেশন আমার কাছে পাঠাবে। এ কথা শোনার পর সিয়াম মনে মনে কিছুটা ভয় পেলেও নিজের মনের মধ্যে একটা ইচ্ছে জাগে যে করে হোক এই মানুষগুলোকে রক্ষা করতে হবে। সিয়াম চায় না আর কোনো অসহায় পরিবার ধ্বংস হয়ে যায়। এ সমুদ্রই তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। তারা এটাও বন্ধ করে দিয়েছে শুধুমাত্র নিজের জীবন রক্ষা করার জন্য। তখন সে ইরফানের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি যাব ওখানে। আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে বলেন আমাকে কোন দিন যেতে হবে। আমি প্রস্তুত আছি। আমি আমার জীবন দিয়ে দিব। এরপরেও এই দুর্নীতি থেকে এই এলাকাটাকে মুক্ত করতে চাই। সমুদ্রটাকে মানুষের জন্য নিরাপদ করতে চাই। ঠিক আছে সিয়াম, তাহলে তুমি কালকে বের হবে তাদের সাথে। কিন্তু তুমি এভাবে যাবে না। তুমি সব কিছু নিয়ে যাবে যাতে তোমার সাথে যোগাযোগ করতে পারি। আর তুমি কোনো বিপদে পড়লে সরাসরি আমাকে জানাবে। তোমার বিপদ হলে আমিও ওখানে যাব। ওকে স্যার, এটা আমি বুঝতে পারছি। আমি ওখানে গিয়ে আপনাকে সব ইনফরমেশন পাঠাবো। আর নাইম ভাই, আপনি এখনই বেরিয়ে পড়েন। যত তাড়াতাড়ি সম্ভব ওই রাকিবকে ধরতে হবে, না হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই দেশের আগামীর ভবিষ্যতের এই শিক্ষার্থীদের তারা কিন্তু টার্গেট করেছে, কলেজ ভার্সিটির সুন্দরী মেয়েদেরকে। এদেরকে বাঁচাতে হবে। সিয়াম, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি এখনই বেরিয়ে পড়ছি, আর তুমিও সাবধানে থাকবে। তোমার জন্য শুভকামনা রইল। আমি আশা করি তুমি এই কাজটা করতে পারবে। এরপর সিয়াম নিজের কাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো এবং নাইম বেরিয়ে পড়ল রাকিব নামের সেই ছেলেটাকে খুঁজে বের করার জন্য। এবং ইরফান মির্জা সেখানে বসে বসে চিন্তা করতে শুরু করলো কেন ওই জায়গা থেকে জেলেদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। তাদের আসল উদ্দেশ্যটা কি সেটাই জানতে হবে। ইরফান মির্জা কিছুতেই এই সমস্যার সমাধান করতে পারছে না। তাকে সরকারের পক্ষ থেকে বিশেষভাবে এই কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, কারণ অনেকে আগে এই কাজ সমাধান করতে এসেছে। যতজন এসেছে তারা আর কোনোদিন ফিরে যায়নি।
তাই ভয়ে কোনো অফিসারই এলাকায় আসতে চাইতো না এই দায়িত্ব নিয়ে। কিন্তু ইরফান কোনো দিন নিজের দায়িত্ব অবহেলা করেনি। সে নিজের কাজের প্রতি এতটাই দায়িত্বশীল যে সে নিজের ইচ্ছায় এই জায়গায় এসেছে। ওদিকে পরের দিন ভোরে রাত চলে গেল বাসায়। যার পর দেখতে পেল সবাই অনেক খুশি তার কাজ দেখে। সে নিজেও অনেক বেশি খুশি হলো, কারণ এই মানুষগুলোর সাথে সে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে। ওদিকে আদিবা মনে মনে শুধু এখন রাজকে নিয়ে চিন্তা করছে। রাজকে নিয়ে চিন্তা করতে করতে সে বুঝতে পারে সে রাজের প্রেমে পড়ে গেছে। সে অনেক আগেই রাজের প্রেমে পড়েছে, তবে সেটা সে বুঝতে পারেনি। এই কয়েকদিন রাজকে নিয়ে চিন্তা করতে করতে সেটা উপলব্ধি করতে পেরেছে। কিন্তু রাজ একটা মাঝির ছেলে, তার কোনো পরিচয় নেই। সে এই বাসায় আশ্রয় নিয়ে থাকে। তার সাথে কি তার পরিবারের লোকজন মেনে নেবে আদিবাকে? আদিবা এসব চিন্তা করছিল। বিকেলবেলা রাজ ঘুম থেকে উঠে চলে গেল বাড়ির পেছনে বাগানে। সেখানে গিয়ে দেখতে পেল আদিবা দাঁড়িয়ে আছে। আদিবাকে এই অবস্থায় দেখে সে আবারও কিছুক্ষণ চুপচাপ তাকিয়েই থাকলো। মেয়েটাকে যত দেখে ততই সে অবাক হয়, এত সুন্দর সে। রাজ তখন চুপচাপ পেছনে গিয়ে দাঁড়ায়। আদিবা পেছনে কারো উপস্থিতি টের পেয়ে যখন ফিরে তাকিয়ে রাজকে দেখলো, তখন একটা মুচকি হাসি দিয়ে বলল, সত্যি রাজ, তোমাকে নিয়ে যত চিন্তা করি ততই অবাক হই। তোমাকে আমরা কত অপমান করলাম, এরপরও তুমি সুযোগ পেয়ে আমার কাছ থেকে প্রতিশোধ নিলে না, আমাকে ওখান থেকে বাঁচালে। এখন তো মা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার কেমন লাগছে? রাজ কিছুক্ষণ চুপ করে থাকলো। আদিবার এরকম ব্যবহার তার কাছে বড্ড অদ্ভুত লাগছে। সে মানিয়ে নিতে পারছে না এই ব্যবহারের সাথে। তখন সে বলল, আমি আসলে এই ব্যাপারটা মানিয়ে নিতে পারছি না। আর আগে আমি কোনোদিনও তোমার ব্যবহারে কষ্ট পাইনি, বরং তোমাদের ব্যবহারে আমার খুব আপন লাগতো। কারণ আপন মানুষগুলি শাসন করে, আবার ভালোবাসে। তোমরা আমাকে এখানে কত আপন করে নিয়েছো, আমি সেগুলো চিন্তা করতাম। তোমাদের এরকম ব্যবহারে আমি কোনোদিনও কষ্ট পাইনি। রাজ, তুমি এরকম করে মানুষের আপন হয়ে যাও, এটা কি তুমি বুঝতে পারো? তোমার এরকম ব্যবহারে কেউ তোমার প্রতি মুগ্ধ হয়ে বসে আছে, সেটা কি তুমি চিন্তা করেছো? আদিবা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি না রাজ, আমি কি বলছি, তবে আমার মনে হয় তোমার প্রেমে পড়ে গেছি। তোমার কথা চিন্তা করতে করতে এই 2 দিন আমি তোমাতেই মুগ্ধ হয়ে গেছি। তোমার কথা আমি সব সময় চিন্তা করি। আমি চোখ বন্ধ করলে তোমাকে আমার চোখের সামনে দেখতে পাই। আমি জানি না এই অনুভূতিটা কিসের, তবে আমার মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া অপরিপূর্ণ। যদি কোনো দিন আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার সাথে চিরদিন থাকার প্রতিশ্রুতি দিতে চাই, তাহলে কি তুমি আমাকে মেনে নেবে? রাজ এই কথা শোনার পর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সে কি জবাব দেবে বুঝতে পারছে না। তার কাছে সবকিছু অদ্ভুত মনে হচ্ছে। সে আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। এই প্রশ্নের জবাব সে কিভাবে দেবে? সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আদিবা তার কাছে আবারও জানতে চাইল, আমি জানি রাজ, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি হয়তো আমাকে মেনে নিতে পারবে না, কিন্তু বিশ্বাস করো, আমি আগে একটা অহংকার নিয়ে বসেছিলাম। আমার কাছে মনে হতো তুমি আমাদের বাসায় থেকে আমাদেরকে ডিস্টার্ব করছো, কিন্তু এখন আমার কাছে মনে হয় তুমি এই বাসায় না থাকলে এই বাসাটাই অপূর্ণ থেকে যেত। সত্যি বলছি, আর কোনো দিন কোনো খারাপ ব্যবহার করব না। তুমি কি আমাকে মেনে নেবে? আমি তোমাকে সত্যি ভালোবাসি রাজ। রাজ আর কিচ্ছু বলতে পারল না, সেখান থেকে চলে আসলো। আদিবা তখন এরকম ব্যবহারে ভীষণ কষ্ট পেল। সে কান্না করতে শুরু করলো সেখানে দাঁড়িয়ে। সে ভাবছে রাজ হয়তো তাকে ভালোবাসে না, পছন্দ করে না, কিন্তু সে রাজকে সত্যি ভালোবেসে ফেলেছে। সেটা তাকে পাগল করে দিচ্ছে। আদিবা কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। এরপর দরজা বন্ধ করে কান্না করতে করতে বলল, রাজ, আমি কি এতটাই খারাপ? আমি তো বলেছি আমি ভুল করে ফেলেছি, তাহলে তুমি কেন আমাকে ক্ষমা করতে পারছো না? আমার পিছনে কত ছেলেরা ঘুরে, কিন্তু আমি কাউকে দেখার পর কোনো দিন পাগল হইনি। কিন্তু তোমাকে নিয়ে এই কয়েকদিন চিন্তা করি আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আমি জানি না তুমি আমাকে কোন দিন মেনে নেবে কি না, তবে আমি তোমাকে ছাড়া আর কাউকে আমার জীবনে কল্পনা করতে পারি না। এখন তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। আমি জানি না কোন দিন আমি তোমাকে পাবো কি না, তবে আমি চেষ্টা করে যাব। ওদিকে রাজ চিন্তা করতে শুরু করলো। আদিবা তাকে ভালোবাসে, এটা সে মেনে নিতে পারছে না। সে আদিবাকে ভালোবাসে, কিন্তু আদিবার প্রশ্নের উত্তর দিতে পারল না। তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে মানুষটা তাকে এত আপন করে নিল, এতদিন তার বাসায় রাখলো, সেই মানুষটার সাথে সে কিভাবে বেইমানি করবে। এমনিতে সে অভিনয় করে বসে আছে রফিক সাহেবের সাথে। এর মধ্যে যদি আর বেইমানি করে তাহলে মানুষটা হয়তো তাকে চিরদিন অকৃতজ্ঞ হিসেবে মনে রাখবে।
এটা সে কোনোদিনও চায় না। সে মাথায় হাত দিয়ে বসে রইল রুমের মধ্যে। ওদিকে পরের দিন শুভ এবং নীলাকে নিয়ে সিয়াম বেরিয়ে পড়ল সেই দ্বীপে, যেখানে যাবার পর আরও কিছু অফিসার সেখানে ছদ্মবেশে নিয়ে দাঁড়িয়ে থাকলো, যাতে নীলা এবং শুভ বেইমানি করতে না পারে। একটু পরে সেখানে একটা ছোটোখাটো জাহাজ চলে আসলো, সেখানে তাদেরকে বেঁধে দেওয়া হলো। সিয়াম সেখানে ওঠার পর ইরফানের কাছে কল করলো। তার কানের মধ্যে ব্লুটুথ লাগানো। সে ফোন করতে তাড়াতাড়ি করে ফোন ধরল ইরফান। সিয়াম তখন বলল, স্যার আমি দেখতে পাচ্ছি না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তবে তারা আমাকে এখন জাহাজে তুলে ফেলেছে। যেতে থাকো ওদের সাথে, এরপর তুমি যা দেখবে সব কিছু আমার কাছে পাঠাবে। কোনো বিপদে পড়লে সরাসরি আমার কাছে কল করবে, আমিও সেখানে চলে আসব। আর তোমার কাছে তো লোকেশন ট্র্যাকার আছেই, তুমি কোন লোকেশনে আছো সেটা আমরা দেখতে পাবো, চিন্তা করো না। ওকে স্যার। এরপর সিয়ামকে নিয়ে যাওয়া হলো প্রায় 3 ঘন্টা পর একটা জায়গায়। সেখানে দেখতে পেল আরও একটা ছোট দ্বীপ, একই রকম চারিদিকে শুধু পানি। সেখানে তাকে তোলা হলো। সেখানে তোলার পর দেখতে পেল অনেক মানুষ, সবাই কম বেশি বাঙালি, কিছু অন্য দেশের মানুষও আছে। সিয়াম এবং বাকিদেরকে টেনে নিয়ে যাওয়া হলো একটা লোকের সামনে। সেখানে নিয়ে যাওয়ার পর সিয়ামের চোখের বাঁধন খুলে দেওয়া হলো। সবাই কান্না করতে শুরু করলো। সে ওদের সাথে তাল মিলিয়ে কান্না করে যাচ্ছে, যাতে কেউ বুঝতে না পারে সে অভিনয় করছে। তখন সামনে থাকা লোকটাকে দেখে সে অবাক হয়ে গেল, কারণ লোকটা হচ্ছে দেশের একজন নামকরা মানুষ। সেখানে আরও কয়েকজন বিদেশি লোককে দেখতে পেল। তখন লোকটা তাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আজকে থেকে তোদের বন্দি জীবন শুরু। আজকে থেকে তোরা আমার কথা মতোই কাজ করবি। যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে তোদের সবাইকে শেষ করে ফেলবো। আর এখান থেকে পালানোর চিন্তা করবি না, কারণ তোদের সাথে সবসময় আমার গার্ড থাকবে। যদি পালানোর চেষ্টা করিস তাহলে এই সমুদ্রে তোদের মরতে হবে। আর এই এলাকা থেকে তোরা কোথাও যেতে পারবি না, কারণ আমরা তোদের এমন একটা এলাকায় নিয়ে এসেছি। কথাটা শোনার পর বাকিরা সবাই কান্না করতে শুরু করলো। অশিক্ষিত মানুষ অসহায়ত্বের কারণে মাছ ধরে জীবনযাপন করত। তাদেরকে এরকমভাবে বন্দি করে আনা হবে হয়তো তারা কল্পনাও করেনি। তখন সিয়াম সেই লোকটার দিকে তাকিয়ে বলল, আপনারা কেন এরকম করছেন? আমাদেরকে কেন এখানে নিয়ে এসেছেন? আর আমাদের বন্দি করে কি করবেন? আমরা তো পড়ালেখা জানি না, কোনো কিছুই জানি না। আমাদেরকে বন্দি করে আপনাদের কি লাভ? এই ছেলে, তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার মুখের উপর কথা বলিস? আর আমাদের লাভ লসের ব্যাপারটা কি সেটা তুই কয়েকদিন পরেই বুঝতে পারবি। এখানে থাক, আস্তে আস্তে সব বুঝে যাবি। তোরা এই ছেলেটাকে আজকে খাবার দিবি না। আমার মুখের উপর কথা বলার সাহস ওর কি করে হলো? আর ওকে দেখে সবাই শিক্ষা নিয়ে নাও যে আমার মুখের উপর কথা বলবে তার খাবার বন্ধ করে দেওয়া হবে। এই কথা শোনার পর সবাই ভয় পেয়ে গেল। সিয়াম মনে মনে ভাবলো, এই লোকটা এভাবে অত্যাচার করছে কেন? ইরফান কলের মধ্যে ছিল, সেজন্য সব কিছু ওপাশ থেকে শুনতে পাচ্ছিল। সে সিয়ামকে ধৈর্য ধরতে বলল এবং বলল তাদের সাথে সব কিছু মানিয়ে নিয়ে যেতে, তারা বুঝতে না পারে কিছু। সিয়াম রাজি হলো। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। সিয়াম সেখানে অনেক কষ্ট করে জীবনযাপন করছিল। খাবার খাওয়ার মতো ছিল না। প্রতিদিন অনেক মানুষকে নিয়ে আসা, আবার অনেকে লাশ ভেসে যায় সমুদ্রের ঢেবে। সিয়াম অবাক হয়ে শুধু দেখে যাচ্ছে, কিন্তু তারা কি কাজ করে এটা তো সে এখনো জানতেই পারল না। তাদেরকে শুধু বন্দি করে রাখা হয়েছে। 1 সপ্তাহ পরে লোকটা সিয়াম এবং তার সাথে থাকা লোকদের নিয়ে আসে বাইরে। তখন একটা বিদেশি লোক এবং আগের দিনে সেই লোকটা তাদের সামনে আসলো। এরপর বলল, এখন বলবো তোদেরকে কি জন্য এখানে বন্দি করে নিয়ে আসলাম। আজকে তোদেরকে একটা কাজ করতে হবে। ওই দিকে যাবি, একটা ইন্ডিয়ান জাহাজ, ওইটাকে তোদের জব্দ করতে হবে। তোদেরকে আমরা ট্রলারে তুলে দিব, বন্দুক নিয়ে সবাই যাবি। এরপর জাহাজে থাকা সবাইকে কিডন্যাপ করবি, ওদেরকে জিম্মি করে এখানে নিয়ে আসবি। যদি একটু এদিক সেদিক হয় তাহলে তোদেরকে ওখানেই মরতে হবে। এটা তোরা ভালো করেই বুঝতে পারছিস। আর যদি সফল হোস তাহলে তোদেরকে আমার খাস লোক বানিয়ে রেখে দিব। আর আমার খাস লোক হতে পারলে তোদের কোনো অভাব থাকবে না, সারা জীবন টাকার বিছানায় ঘুমাতে পারবি। বলে হাসতে শুরু করলো। সামনে থাকা মানুষগুলো কান্না করতে শুরু করলো। যে মানুষগুলো কোনো দিন এরকম কোনো কাজ করেনি, তাদেরকে আজকে সেই রকম একটা কাজ করতে হবে। সিয়াম তখন আড়ালে গিয়ে সব কিছু জানিয়ে দিল ইরফানকে। ইরফান বলল রাজি হয়ে যাবার জন্য। সিয়াম আস্তে আস্তে বুঝতে পারছে কেন তারা এই কাজ করছে। এই জেলেদেরকে নিয়ে তারা জলদস্যুর কাজ করাচ্ছে। সিয়াম তাদের কথা মতো ট্রলারে উঠে গেল। এরপর তারা দূরে থাকা একটা জাহাজকে আক্রমণ শুরু করলো।
জাহাজে থাকা নাবিকেরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলেও তারা নিজেদের জীবন দিয়ে হলেও জাহাজটাকে জিম্মি করতে চাইল, কারণ এটা করতেই হবে, না হলে তাদের সবাইকে মরতে হবে। সেজন্য তারা অনেক কষ্ট করে জাহাজটাকে জিম্মি করে সেই দ্বীপের কাছাকাছি নিয়ে আসলো। সেখানে আসার পর বন্দি করা হলো নাবিকদের। সিয়ামের সাথে থাকা লোকজনকে খাবার দেওয়া হলো। আজকে যেন তাদের সাথে একটু ভালো ব্যবহার করা হচ্ছে, কারণ তারা অনেক বড় একটা কাজ করতে পেরেছে। তখন সেই লোকটা জাহাজের একটা নাবিকের কাছে গিয়ে বলল, এই তোরা যদি এখান থেকে বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি তোদের কোম্পানির কাছে কল করে বলবি 200 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠানোর জন্য। যদি না পাঠাই তাহলে তোদেরকে সহ এই জাহাজের সব কিছু আমি উড়িয়ে দেব। আমাকে এখনও চিনতে পারিসনি? তোরা তাড়াতাড়ি কল করবি তোদের কোম্পানির কাছে। নাবিকটার মাথায় বন্দুক ধরা হলো। সেই নাবিক ভয় পেয়ে গেল। এরপর ইন্ডিয়ার কোম্পানিটার কাছে কল করলো। কোম্পানির লোকজনের হাতে এখন কিছুই করার নেই, কারণ তাদের নাবিকেরা জিম্মি হয়ে বসে আছে। তাদের নাবিকদের জীবন বিপন্ন হতে পারে, সেজন্য তারা রাজি হয়ে গেল। তারা কেন এই জেলেদেরকে নিয়ে আসে? যদি তারা এই কাজ করতে গিয়ে মারা যায় তাহলে কেউ কিছু বলতে পারবে না। আর জেলেরা যেহেতু পানিতে অনেক থাকে, সেজন্য তারা কিছুটা হলেও সমুদ্রের সাথে লড়াই করতে পারে, এবং তারা এই অসহায় জেলেদেরকে দিয়ে এই কাজ করাচ্ছে। এই মানুষগুলোকেও বিপদে ফেলছে। সিয়াম সব কিছু জানিয়ে দিল ইরফান মির্জার কাছে। ওদিকে আদিবা তার বাবা মায়ের সাথে বসে আছে। সে তার বাবা মাকে সব কিছু খুলে বলেছে রাজের ব্যাপারে। তখন রাতের বেলা, রাজ এখনও ডিউটি থেকে ফিরেনি। আদিবার বাবা মা সব কিছু শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকলেন। আদিবা তখন তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি তো রাজকে চিনো, তুমি তো রাজকে পছন্দ করো, তাহলে তোমরা কেন আমার এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছ না? আমি তাকে সত্যি ভালোবাসি, কথা দিচ্ছি কোনোদিন তার সাথে কোনো অন্যায় করব না। আমি অনেক সুখে থাকবো তার সাথে থাকলে, বিশ্বাস করো। তোমরা প্লিজ ওকে মেনে নাও। এ কথা শোনার পর আদিবার মা প্রথমে কিছুটা রাগ হলেও পরে ভাবলেন, এখন তো রাজের চাকরি আছে, তাহলে আপত্তি করার কি আছে? তার মেয়ে তার কাছেই থাকবে। তখন কিছু বললেন না, তার স্বামীর সিদ্ধান্তের অপেক্ষা করলেন। তখন রফিক সাহেব নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি এটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম মা। আমি ভেবেছিলাম হয়তো তুই রাজি হবি না। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, কিন্তু বলতে পারিনি, কারণ তোরা মা মেয়ে মিলে যা শুরু করেছিলি। তবে আজ আমার অনেক বেশি খুশি লাগতেছে, আমার মেয়ে আমার মনের কথা বুঝতে পেরেছে। আজকে রাজ ফিরে আসলে আমি তার সাথে কথা বলবো, তোদের বিয়ের ব্যবস্থা আমি করব। আদিবা খুশি হয়ে গেল, তার বাবাকে ছড়িয়ে ধরল। রাত পেরিয়ে গেল, আবারও আরেকটা রাতের আগমন ঘটল, কিন্তু রাজ আসলো না। রাজ কোথায় গেল রফিক সাহেব খুঁজতে শুরু করলেন, কিন্তু রাজকে কোথাও পাওয়া গেল না। রাজ যে জাহাজের কথা বলেছিল সেখানে গিয়ে খোঁজ করা হলে জানতে পারলো এই নামের কাউকে তারা কাজেই রাখেনি। যে কথা শোনার পরে রফিক সাহেব অনেক বেশি ভয় পেয়ে গেলেন। তাহলে কি হলো ছেলেটা? তখন তিনি রাজের রুমে গেলেন, গিয়ে খুঁজতে শুরু করলেন। তখন টেবিলের উপর একটা চিঠি দেখতে পেলেন। সেটা দেখার পর তিনি পড়তে শুরু করলেন। সেখানে রাজ লিখেছে, আমি জানি চাচা, আপনি যখন এটা পড়তেছেন তখন আমি আপনার থেকে অনেক দূরে চলে গেছি। তবে আপনার মতো ভালো মানুষ আর এই পরিবারের মতো ভালোবাসা আমি কোথাও পাবো না, সেটা আমি জানি। আমি ছোটোবেলা থেকেই বাবা মায়ের আদর থেকে বঞ্চিত। আমার বাবা মা আমাকে ছোটোবেলায় একা রেখে মারা গিয়েছিলেন। এরপর আমি আমার মামার বাড়িতে থেকে বড় হয়েছি। আপনি সেদিন যে মাঝিকে আমার বাবা মনে করেছিলেন, সে আসলে আমার বাবা নয়। আমি ওই জেলের সাথে গিয়েছিলাম একটা তদন্তের জন্য, কিন্তু ফেরার পথে যখন অপরাধীরা জানতে পারে যে আমরা সব কিছু জেনে গেছি, তখন অপরাধীরা আমাকে মারতে এসেছিল বলে ওই মাঝির উপর গুলি চালিয়ে দেয়। এবং আমি জানতাম না ওই মাঝি আপনাকে বাঁচিয়েছে আগে। আপনি সেদিন আমাকে কোনো কথা বলতে না দিয়ে নিয়ে এসেছিলেন আপনার বাসায়। আমারও তখন একটা থাকার জায়গা দরকার ছিল, কারণ আমি যদি নৌবাহিনীর ক্যাম্পে থাকতাম তাহলে হয়তো এইভাবে ছদ্মবেশ নিয়ে অপরাধীদেরকে ধরতে পারতাম না। আমি কিছু অপরাধীদেরকে ধরার জন্য এখানে এসেছিলাম। আর আপনারা রাজ নামে যাকে চিনেন, সে আসলে রাজ নয়, সিক্রেট কমান্ডো অফিসার ইরফান মির্জা। আমি জানি আমি আপনাদের সাথে বেইমানি করেছি, কিন্তু বিশ্বাস করেন আমার কোনো ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল সব সত্যি কথা বলে দেওয়ার, কিন্তু আপনাদের ব্যবহার সব কিছু দেখে আমি আপনাদের কাছে থেকে গিয়েছিলাম। আমি জানি না এই কথাটা বলা ঠিক হবে কি না, তবে আমি আদিবাকে ভালোবেসে ফেলেছি। সে আমাকে বলেছে সেও নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি এখন তাকে অ্যাকসেপ্ট করিনি, শুধুমাত্র একটা কারণে। আমি যে কাজে এসেছিলাম সেটা এখনও সফল করতে পারিনি। এই কাজ সমাধান করার জন্য আমাকে যেতে হবে কয়েকদিনের জন্য সমুদ্রের মধ্যে। জানি না ফিরে আসতে পারবো কি না। যদি ফিরে আসি তাহলে আপনাদের কাছে ফিরে আসব। আমি জানি না
আপনারা আমাকে কিভাবে নেবেন, তবে আমি আসব আমার ভালোবাসা আপনাদের কাছ থেকে চাওয়ার জন্য। যদি আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এমনিতেই আপনারা আমার জন্য যা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমাকে ক্ষমা করে দেবেন। ইতি আপনাদের ভালোবাসার রাজ ওরফে ইরফান মির্জা। এগুলো পড়ার পর হাত কাঁপতে শুরু করলো রফিক সাহেবের। তিনিও ভাবতেও পারছেন না এতদিন থেকে এরকম একজন মানুষকে তিনি রেখেছেন তার বাসায়। আদিবা এবং তার মা অবাক হয়ে গেল, তারা এত বড় একজন মানুষের সাথে এত খারাপ আচরণ করলো, কিন্তু লোকটা তাদের সাথে কিছুই করলো না। তারা তখন একে অপরের দিকে শুধু তাকিয়েছিল। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। ওদিকে সমুদ্রের সেই দ্বীপের উপর হেলিকপ্টার ঘুরছে, অপেক্ষা করছে সে আসল মানুষটা আসা। একটু পরে স্পিড বোটে করে সেখানে চলে আসলো বিদেশি কয়েকটা লোক এবং তাদের অপেক্ষাকৃত সেই মানুষ। সে মানুষটার কেউ না, একজন বিখ্যাত ব্যবসায়ী এবং জাহাজ কোম্পানির মালিক রাজীব চৌধুরী। তখন হেলিকপ্টার ল্যান্ড করলো সেই দ্বীপের মধ্যে এবং আশেপাশে বেশ কয়েকটা ট্রলার এসে থামলো। সেখান থেকে নৌবাহিনীর কর্মকর্তারা নামতে শুরু করলো। তখন লোকগুলো অবাক হয়ে গেল, সেখানে অনেক মানুষ ছিল। সবাই আক্রমণ করতে শুরু করলো। হেলিকপ্টারের দরজা খুলে নামার আগেই হেলিকপ্টারের উপরে কয়েকটা গুলি এসে লাগলো। হেলিকপ্টার থেকে নামতে ইরফান মির্জার হাতে গুলি ঢুকে গেল। কিন্তু ইরফানের টার্গেট এখন শুধু একজন, রাজীব চৌধুরী। তাকে যে করেই হোক ধরতে হবে। সে এগিয়ে যেতে শুরু করলো রাজীবদের দিকে। তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল নেই। চারদিক থেকে গোলাগুলি চলছে আর অসহায় বন্দি মানুষগুলো তাদের জীবন বাঁচানোর একটা উপায় পেয়ে গেছে। সেজন্য তারা ঝাঁপিয়ে পড়লো অস্ত্র ছাড়াই সে বন্দুকধারীদের উপর। অনেকজন তো সেখানে লাশ হয়ে গেল। তবে একে একে সবাই ধরা পড়ল। রাজীব চৌধুরীর গলা চেপে ধরে ভেতরে বসে আছে ইরফান। রাজীব চিৎকার করছে কারণ তার পিঠের উপর পাথর রেখে দিয়েছে সিয়াম। সিয়াম তখন ইরফান মির্জার দিকে তাকিয়ে বলল, স্যার, আপনার হাত থেকে রক্ত পড়তেছে। আপনি জাহাজে চলুন, আপনাকে কিছু লাগিয়ে দিতে হবে, না হলে আপনার হাত থেকে রক্ত পড়ে গিয়ে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। গুলি কি এখনো ভেতরে আছে নাকি বেরিয়ে গেছে? না সিয়াম, আমাকে কোথাও যেতে হবে না। এই রক্ত পড়লে আমার কিছু হবে না। আর গুলি ছিদ্র করে বেরিয়ে গেছে। এখন এই লোকটার সাথে আমার অনেক হিসাব বাকি আছে। এরকম লোককে ছাড়া যাবে না। সিয়াম তখন সেই পাথরের উপরে পাড়া দিয়ে উঠে দাঁড়ালো। এরপর রাজীব চৌধুরীকে ইরফান জিজ্ঞেস করতে শুরু করলো, বল, তোরা কেন এই কাজ করেছিলি? এত বড় একটা কোম্পানির মালিক হওয়ার পরও কেন এই জঘন্য কাজে জড়িয়ে পড়েছিস? স্যার, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। লোভে পড়ে গিয়েছিলাম, সেই জন্য এরকম কাজ করেছি। এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, ওরা আমাকে প্রস্তাব করেছিল এই কাজ করার জন্য। এই রুটে বিশ্বের নামি দামি সব কোম্পানি জাহাজের চলাচল, সেই জন্য আমরা এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করতে চেয়েছি এবং সেই জাহাজগুলোকে জিম্মি করে কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা ইনকাম করি এবং আমার জাহাজ কোম্পানিও এতে করে অনেক লাভবান হয়। কারণ আমার জাহাজকে তো কেউ জিম্মি করতে পারে না, আমি তো সবাইকে জিম্মি করি, তাই আমার জাহাজকে সবাই বিশ্বাস করতে শুরু করে। আমি সবাইকে বলেছিলাম দস্যুদের মোকাবেলা করার জন্য আমার জাহাজে বিশেষ ব্যবস্থা আছে, সেই জন্য আমার জাহাজে কিছু হয় না। সবাই এটা বিশ্বাস করেছিল, সেই জন্য আমার জাহাজের ব্যবসা অনেক বেড়ে গিয়েছিল। আর আমি যে কোম্পানিগুলোর সাথে যুক্ত হয়ে এই বিদেশি লোকদের নিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছিলাম, সেটা কেউ জানতে পারেনি। এত বড় প্ল্যান করেছিস সেটা বুঝতে পারলাম, টাকার জন্য করেছিস, কিন্তু এই জেলেদেরকে কেন এখানে ধরে নিয়ে আসলি? এই গরিব মানুষগুলোর জীবন কেন নষ্ট করলি? স্যার, আমরা সমুদ্রে লড়াই করে বাঁচতে পারবো না। এরা সবসময় সমুদ্রে থাকে, তাই তারা সমুদ্রের সব কিছু জানে এবং আমরা যদি ওখানে যাই তাহলে আমাদেরকে মেরে ফেলতে পারে। তাই আমরা জেলেদেরকে কিডন্যাপ করতে শুরু করি। অনেককে টাকার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসি। তারা টাকার জন্য এই কাজ করে। তারা যদি মারা যায় তাহলে কিছুই হবে না। ওর নাম হচ্ছে রবিন আর ও ডেভিড। তারা বিদেশে একটা পার্টি সেন্টার চালায়, ওখানে মেয়েদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়, সেই জন্য আমি তাদেরকে নারী পাচার করে দিই। সব কিছু মিলিয়ে আমি কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছিলাম এই সমুদ্রে, কিন্তু কেউ আমাকে সন্দেহ করতে পারেনি। সবাই ভাবতো হয়তো ছেলেরা এখান থেকে উধাও হয়ে যায়, এটা কোনো সমুদ্রের ভয়ঙ্কর জীবজন্তুর কাজ, কিন্তু আসল কাজ তো আমরা করেছিলাম। ইরফান তখন তার গলা চেপে ধরল। এরপর তাকে ছেড়ে দিল। ওই অসহায় মানুষগুলোর হাতে বলল এই লোকটাকে যা ইচ্ছে করতে। সবাই মিলে তাকে মারতে শুরু করলো। মারতে মারতে তাকে একদম মৃত্যুর কাছাকাছি নিয়ে আসলো। তখন ইরফান সিয়ামকে বলল তাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর রাজীব চৌধুরীর কাছে এসে বলল, অনেক দিন তো কোটি কোটি টাকার ব্যবসা করলি, এবার জেলের ভিতরে গিয়ে দেখ এই টাকা তোকে বাঁচাতে পারে কি না।
গরিব মানুষগুলোকে ব্যবহার করে টাকা ইনকাম করেছিলি, তাই না? তাদেরকে দিয়ে যদি ভালো কাজ করতি তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো, তুইও টাকা ইনকাম করতে পারতি, কিন্তু সেটা না করে অন্যায় পথে তাদেরকে নিয়ে যাচ্ছিলি। তাই তোকে এখন আসল জায়গায় যেতে হবে, চল। তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো এবং এটা বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিদেশি লোক দুটাকেও নিয়ে জেলে রাখা হলো। অসহায় আটকে পড়া মানুষগুলো চিৎকার করে কান্না করতে শুরু করলো, তবে তাদের কান্না আজ কোনো কষ্টের না, আনন্দের। তারা আজ মুক্তি পেয়েছে বন্দি জীবন থেকে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এটা ছাপানো হলো। সবাই ইরফানকে নিয়ে অনেক ভালো ভালো নিউজ করছে। সিয়ামের সাহসিকতার কথাও বিভিন্ন জায়গায় উঠে এসেছে। ইরফান তখন সবকিছু সমাধান করে পরের দিন চলে গেল রফিক সাহেবের বাসায়। সে তার ভালোবাসা এখন চাইবে রফিক সাহেবের কাছে। রফিক সাহেব কি তার ভালোবাসাটা পেতে সহযোগিতা করবেন, এটাই চিন্তা করছিল সে। রফিক সাহেবের বাসায় যেতেই রফিক সাহেব তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। এরপর বলতে শুরু করলেন, বাবা তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। সত্যি বলছি বাবা, আমি তোমাকে চিনতে পারিনি, সেই জন্য এরকম ব্যবহার করে ফেলেছি। তোমাকে কষ্ট দিয়েছি এখানে রেখে। তুমি কত বড় মাপের একজন মানুষ। চাচা, আমি ইরফান হয়ে ফিরে আসিনি, আপনার কাছে ফিরে এসেছি আপনার রাজ হয়ে। আপনি আমাকে কীসব কথা বলতেছেন? আমি যে বলছিলাম আমি আসব আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনি কি দিবেন আমার ভালোবাসার মানুষটাকে? বাবা, তোমার মতো ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিতে পারাটা আমার কাছে গর্বের বিষয়। আমার মেয়ে অপেক্ষা করছে তোমার জন্য। আমরা ভেবেছিলাম হয়তো তুমি আর ফিরে আসবে না, কিন্তু তুমি ফিরে এসেছো। আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। রাজ কোনো কথা না বলে চলে গেল আদিবার রুমে। গিয়ে দেখলো আদিবা শুয়ে শুয়ে কান্না করছে। রাজকে দেখেই আদিবা পাগলের মতন দৌড় এসে জড়িয়ে ধরেই কান্না করতে করতে বলল, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমার সাথে থাকতে চাই। হ্যাঁ আমার প্রিয়তমা, আমি তোমাকে নিতে এসেছি। তুমি কি হবে আমার পথ চলার সাথী? আমি তখন আরও শক্ত করে জড়িয়ে ধরলাম আমার ভালোবাসার মানুষটাকে। এরপর তাকে বললাম, হ্যাঁ আমি তোমার সাথে চলতে চাই আমার পরবর্তী জীবনে। আমি জানি আমি তোমার সাথে যে ব্যবহার করেছি, এই ব্যবহারের পরে। ইরফান আর কিছু বলতে দিল না, আদিবার মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। এরপর বলল, আমি ওইসব দিনের কথা ভুলে যেতে চাই। আমি বারবার বলেছি তোমাদের ব্যবহারে আমি কষ্ট পাইনি। তোমরা আমার খুব আপনজন ছিলে, তাই তোমাদের ব্যবহার আমার কাছে খুব ভালো লাগতো। তাই এই কথা বলো না। এখন চলো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে নেই। এরপর ইরফান প্রায় 3 দিন সেখানে কাটালো। ভালো মতোই বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। ইরফানের মামা মামিও সেখানে আসলেন, কারণ ছোটবেলা থেকেই তারা মানুষ করেছেন এই সাহসী ছেলেটাকে। এখানে আসার পেছনে এই মানুষগুলোর অবদান অনেক। আদিবাকে যখন নিয়ে আসা হবে তখন আদিবার মা এসে ইরফানের হাত ধরে বললেন, বাবা আমি জানি আমার কথাটা বলা মানায় না, তুমি অনেক ভালো ছেলে, সেটা তো অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু আমার মেয়েটা মাঝে মাঝে ভুল করে ফেলে। তুমি প্লিজ আমার মেয়েটার ভুলগুলো ক্ষমা করে দিও। আমি আমার মেয়েটাকে সুখী দেখতে চাই এবং আমার মেয়েটা তোমার কাছে গেলেই সব থেকে সুখে থাকবে, এটা আমার বিশ্বাস। এরপরেও মা হিসেবে আমার একটা কথা, তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না কোনোদিন। কথা দিলাম মা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার এই কথা মেনে চলার চেষ্টা করব। আমি নিজের জীবন দিয়ে দেবো, এরপরও তাকে কোনোদিনও কান্না করতে দিব না। এরপর তারা চলে আসলো ইরফানের বাসায়। ইরফানের অনেক সুন্দর একটা বাসা আছে। সেখানে আসার পর আদিবা অবাক হয়ে গেল, এত সুন্দর আর এত বড় বাসা। আর ইরফান তাদের সেই ছোট্ট বাসাটায় কত আনন্দের সাথে দিন যাপন করেছে। সে এখনো বুঝতে পারেনি এই মানুষটাকে। 1 সপ্তাহ পরে একটা আন্তর্জাতিক সম্মেলনে তাদেরকে সম্মাননা প্রদান করা হবে, সেজন্য ডাকা হলো। নৌবাহিনীর কয়েকজন কর্মকর্তা এবং ইরফানকে সম্মাননা প্রদান শেষে বক্তব্য দেওয়ার জন্য দেওয়া হয়। ইরফান সবার সামনে দাঁড়িয়ে বলে, প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মতো ছোট মানুষকে এই সম্মান প্রদান করার জন্য। তো কিছু কথা বলতে চাই। আমি জানি আমার জ্ঞান শূন্য, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আমার সামনে বসে আছেন, তবে এই ছোট্ট জীবনে কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি বিভিন্ন অপরাধীদেরকে দেখেছি যারা অপরাধ করে শুধুমাত্র টাকার কারণে, কিন্তু আসল যারা অপরাধী, যারা এদেরকে কন্ট্রোল করে, তাদেরকে আমরা ধরতে পারিনি। আমরা 20 টাকার ডিম চোর আর 10 টাকার কলা চোরকে ধরার পর মারধর করি, কিন্তু যারা একটা ইশারায় হাজার হাজার কোটি টাকা পাচার করে দেয় তাদেরকে কোনো শাস্তি দিতে পারি না। এই যে জলদস্যুদেরকে নিয়ে আমরা এত আলোচনা করছি, তারা কিন্তু আসলে অসহায় দরিদ্র কিছু মানুষ
যারা নিজেদের জীবনকে একটু সুন্দর করার জন্য এই কাজটা করতেছে। কিন্তু তারা কত টাকা পায়? সবার টাকা নির্দিষ্ট সীমানা দেওয়া থাকে, এই পরিমাণ টাকা তাদেরকে দেওয়া হয়। কিন্তু একটা জাহাজ জিম্মি করার পর শত শত কোটি টাকা আত্মসাৎ করে নেওয়া হয়। সেই টাকাগুলো যায় কোথায়? ওই টাকা পয়সা সব কিছু কয়েকজন পরিকল্পিত মানুষের কাছেই যায়, কিছু বড় বড় কোম্পানির কাছে যায়। কিন্তু আমরা তাদেরকে অনেক বড় কোম্পানি মনে করি, তাদেরকে সম্মান দিই, কিন্তু তারা ভিতরে ভিতরে এরকম কাজ করে বেড়াচ্ছে। ঠিক সেরকম আমাদের সমাজে যতজন ছোটোখাটো অপরাধী আছে, তারা আসলে শুধুমাত্র ওই টাকার কারণেই কাজগুলো করতেছে। আমাদেরকে আসল অপরাধীদের কাছে পৌঁছাতে হবে, যারা এদেরকে কন্ট্রোল করছে তাদেরকে ধরতে হবে। কারণ বাসুর যতই হত্যা করেন না কেন, গাবি কিন্তু প্রতি বছরে সে একটা বাচ্চা দিবেই। তাই মারতে হলে গাবিকে আগে মারতে হবে, তাদেরকে ঘোড়া থেকে উপড়ে ফেলতে হবে। এই জন্য শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দায়িত্ব নিলে চলবে না, প্রতিটা মানুষকে দায়িত্ব নিতে হবে। এই যে মানুষগুলো এই অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়লো, তারা কিন্তু ইচ্ছে করে এই অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়ছে না। তারা দরিদ্র সীমার একদম নিচে বসবাস করত, জীবনযাপনের কোনো উপায় তাদের কাছে ছিল না। আমরা যারা টাকা পয়সাওয়ালা, তারা কি একদিন খবর নিয়েছি? আমরা তো নিজেদের ভোগ বিলাসে ব্যস্ত। এখন বর্তমানে রমজান মাস চলতেছে, আমরা প্রতিটা ধর্মের উৎসবকে নিজেদের কাছে এমনভাবে উপস্থাপন করি যেন ওই ধর্মের উৎসবটা শুধুমাত্র ওই ধর্মের জন্যই। হ্যাঁ, স্বাধীন রাষ্ট্রে সে নিজের মতো যে কোনো ধর্ম পালনের অধিকার রাখে, কিন্তু সবার আগে আমরা মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। এখনও এরকম হাজারো মানুষ পাওয়া যাবে যারা সন্ধ্যাবেলা ইফতারের সময় পানি ছাড়া আর কিছুই পায় না, কিন্তু আমরা যারা টেবিলে হাজার রকম ইফতারি সাজিয়ে বসে থাকি, তারা কি কখনো ওই মানুষগুলোর কথা চিন্তা করি? আমরা যত টাকার খাবার নষ্ট করি, আমাদের এক একজনের নষ্ট করা খাবারে কিন্তু আরও একটা গরিব মানুষের ইফতার হয়ে যেত। সেটা কি কোনো দিনও চিন্তা করেছি? সেটা চিন্তা করার সময় আমাদের কাছে নেই। কিন্তু সেই মানুষগুলো যখন ধৈর্য শক্তি হারিয়ে ফেলে, যখন তাদের কিছুই করার থাকে না, তখন তারা অন্যায় করতে বের হয়। ঠিক সেই সময় আপনি তাদেরকে ধরবেন, ধরার পর বলবেন অশিক্ষিত মূর্খ, সেজন্য অন্যায় করতেছে। কিন্তু আমরা শিক্ষিত হয়ে কী করছি এই সমাজের জন্য? অবাক করার বিষয় হলেও এটাই সত্যি যে এখন আমাদের দেশ চলে অশিক্ষিতদের টাকায়। অশিক্ষিত কৃষক, শ্রমিক আর প্রবাসীরা এই দেশের সবচেয়ে বড় আয়ের উৎস। আর আমরা শিক্ষিতরা কি করি? সারাদিন দুর্নীতি নিয়ে ব্যস্ত থাকি। সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি দুধে দুয়া তুলসী পাতা নই, যতটুকু পারি নিজের থেকে চেষ্টা করি। আমি সামর্থ্যবান কতটুকু সেটা আমি জানি না, তবে আমি মুসলমান। আমার সামনে আমার একটি হিন্দু ভাই না খেতে পেয়ে মরে যাবে, আমি নিজের ধর্মের জন্য তাকে না খাইয়ে রাখবো, এটা হতেই পারে না। আমি হয়তো তাকে লক্ষ টাকার বাড়ি করে দিতে পারবো না, কিন্তু তাকে 100 টাকা দিতে পারবো খাবারের জন্য। এই সামর্থ্য আমার আছে, কিন্তু আমরা সেটা করি না। ঠিক এইরকম আমার এক মুসলমান ভাই ইফতার করতে পারছে না, তাকে একবার ইফতারের ব্যবস্থা করে দিলে আমার ধর্ম আমাকে বের করে দেবে না। পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শিক্ষা দেয় না। পৃথিবীর কোনো ধর্মে এটা বলা নেই যে শুধুমাত্র নিজের ধর্মের মানুষকে সহযোগিতা করতে পারবে আর অন্যের ধর্মের মানুষকে মেরে ফেলো। প্রত্যেকটা ধর্মেই এই কথাই বলা আছে যে মানুষ মানুষের জন্য, মানুষকে বাঁচাতে হবে। মানুষের কথা চিন্তা করুন। আশা করি আমি ছোট মানুষ, এই কথাগুলো বলেছি হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে। তবে আমার যেটা মনে হয় সেটাই বলছি। আমি পরিবর্তন হলে আমার সমাজ পরিবর্তন হবে। আর এই অপারেশনের ক্রেডিট আমার একা নয়, এখানে একটা মানুষ নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এই কাজ করেছে। আমি এসব অপরাধীদের কাছে কোনোদিনও পৌঁছাতে পারতাম না সিএমকে ছাড়া। তাই সিএমের জন্য রইল আমার গভীর ভালোবাসা। দোয়া করি সে জীবনে এমন পর্যায়ে পৌঁছাক যেখানে তাকে দেখার পর আমার নিজেরই হিংসা হয়। এই কথাগুলো বলেই ইরফান নেমে আসলো। মানুষ কথাগুলো মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে শুনছিল। কত গুরুত্বপূর্ণ কথাগুলো সে কত সহজে বলে ফেলেন। সব কাজ শেষ করে যখন বাসায় ফিরে যাচ্ছিল আদিবা এবং ইরফান, তখন রাস্তার পাশে দেখতে পেল কয়েকটা পথ শিশু ভিক্ষা করছে। এটা দেখার পর আদিবা নেমে পড়ল। এরপর তাদের সবার হাতে 500 টাকা করে দিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিল। এটা দেখার পর ইরফান মুগ্ধ নয়নে তাকিয়েছিল মেয়েটার দিকে। আদিবা আবার গাড়িতে ফিরে আসলো, ইরফানের হাত জড়িয়ে ধরে বলল, পরিবর্তনটা না হয় নিজে থেকে শুরু করা যাক। প্রথমে আমি পরিবর্তন হই, এরপর পৃথিবী পরিবর্তন করব। ইরফান আদিবাকে জড়িয়ে ধরল তার। এভাবেই প্রতিটা ভালোবাসা চলতে থাকুক। মানুষ মানুষের জন্য জীবনকে উৎসর্গ করুক। সকল নয় আমাদের সমাজ থেকে দূরে গিয়ে এ সমাজে পরিণত হোক এক আদর্শ সমাজে।
এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের এই সম্পূর্ণ গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।